কেমন আছো ছোট্ট বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। নোভা একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আরো একটা অনলাইন ক্লাসে সবাইকে জানাই স্বাগতম। আজকে তোমাদের চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিতের প্রথম অধ্যায় আমরা শুরু করছি। সো পর্যায়ক্রমে তোমাদের কিন্তু দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এভাবে তোমাদের সম্পূর্ণ বইটা সুন্দরভাবে কমপ্লিট করে দেওয়া হবে। আমাদের এই ক্লাসটার মেইন উদ্দেশ্যটা কি, তোমাদের যে গণিতের সমস্যাগুলো বা গণিতের যে ভয়টা এটা দূর করা এবং বাস্তব জীবনের বিভিন্ন ছবি, উদাহরণ এই বিষয়গুলোর সাথে ব্যবহার করে মজার মাধ্যমে গণিতটাকে তোমার কাছে সহজভাবে উপস্থাপন করা। সো আমি আছি লিখন, তোমাদের ম্যাথের উপস্থাপক হিসেবে। সো চলো দেরি না করে আজকের আমরা ক্লাসটা শুরু করি এবং আমরা প্রথমেই ক্লাসের টপিকগুলো অ্যানালাইসিস করব এবং টপিক ওয়াইজ আমরা কিন্তু একটা টপিক ক্লিয়ার করব। আর যদি কোনো প্রবলেম থাকে বা যদি কিছু বুঝতে অসুবিধা হয়, তোমরা কিন্তু ডাইরেক্টলি আমাদের হোয়াটসঅ্যাপ অথবা আমাদের ফেসবুকে মেসেজ করতে পারো। তোমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে স্থানীয় মান। চলো আজকে কিন্তু আমাদের যেই পাঠের শিক্ষণফলগুলো আছে আমরা এটা দেখে নেই। সো প্রথমেই দেখতে পাচ্ছি আমাদের আজকের ক্লাসটাতে মূলত তোমাদের এই অধ্যায় ক্লাসটা আমরা দুইটা পার্টে বিভক্ত করেছি। প্রথম ক্লাসটাতে আমরা আজকে এই 4টা টপিক শিখব। পরবর্তী ক্লাসে আমরা সংখ্যা, বৃহত্তম, ক্ষুদ্রতম, বাকি যে 3টা টপিক আছে এইটা শিখব। সো চলো প্রথম টপিকটা হচ্ছে আমরা স্থানীয় মান। তোমরা হয়তো বা ক্লাস 3-তে স্থানীয় মান সম্পর্কে একটু তথ্য বা বিষয়গুলো জেনেছো, এটা কিন্তু ক্লাস 4-এ এসে আর একটু বিস্তারিত জানবা। একটা সংখ্যাকে কথায় পড়ার পাশাপাশি এটা কিন্তু আমাদের লেখার দক্ষতাটাও কিন্তু আমাদের আজকের ক্লাসে অর্জন করতে হবে। এর পরবর্তীতে দেশীয় এবং আন্তর্জাতিক পদ্ধতিতে কমা ব্যবহার করা আমাদের শিখতে হবে। সর্বশেষ টপিক, আমাদের ছোট এবং বড় সংখ্যার তুলনা করতে হবে সম্পর্ক প্রতীকের সাহায্যে। সো এর পরবর্তীতে পরের দিনে আমাদের যে 3টা টপিকগুলো কি কি, আমরা সংখ্যা রেখায় কোন একটা সংখ্যার অবস্থান কিভাবে নির্ণয় করতে হয়, সংখ্যা রেখা সম্পর্কে ধারণা নিব। এর পরবর্তীতে আমাদের বৃহত্তম এবং ক্ষুদ্রতম অঙ্ক, মানে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, এরকম 6 অঙ্ক পর্যন্ত বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা শিখব। টপিক 7-এ আমরা কি শিখব, সংখ্যার প্যাটার্ন, বা এই যে আমরা বিভিন্ন সংখ্যা রেখা একটা সংখ্যার পর একটা সংখ্যা কিভাবে আসতেছে, আগের সংখ্যার সাথে কিভাবে সম্পর্কের সাথে পরিবর্তিত হচ্ছে, এই প্যাটার্ন জানবো। সো চলো আমাদের আজকের ক্লাসটা স্থানীয় মান দিয়ে শুরু করি। স্থানীয় মান শিখতে গেলে প্রথমে তোমার মনে হতে পারে স্থানীয় মান জিনিসটা কি আসলে। সো দেখো একটা অঙ্ক, এই যে দেখতে পাচ্ছ এখানে কত দেওয়া আছে, 2131। সো এই অঙ্কে কিন্তু 1 আছে, 3 আছে, 2 আছে। এখন এই 2 যেখানে আছে এটা কিন্তু হাজারের স্থানীয় মান। সো এটা কিন্তু 2000 রিপ্রেজেন্ট করছে। সো দেখো, চলো আমরা কিছু বাস্তব ডিস্ক বা টিকিট দিয়ে গণনা করে খেলাটা খেলি। সো দেখো এখানে কিন্তু ব্লু যে সার্কেলটা দেওয়া আছে, 2টা সার্কেল দেওয়া আছে। সো 2টা ব্লু সার্কেল মানে 2000। সো আমরা এখানে 2000 দিয়েছি। পরবর্তীতে আমরা গ্রিন একটা সার্কেল দেখতে পাচ্ছি যেটার মান কত, 100। সো এই গ্রিন সার্কেল একটাই আছে, তো আমরা 100 দিলাম, 100 একটা আছে। এবং অরেঞ্জ সার্কেলগুলো 3টা আছে, তাহলে 30 আছে। 3টা 10 মানে 30 এবং একটা 1 আছে। সো সব কিছুকে যোগ করলে আমরা কিন্তু সংখ্যা পাচ্ছি কত, 2131। এখন এই যে 1 বা এই যে 3, এই যে 1, এই যে 4, প্রতিটা কিন্তু একটা স্থানের জন্য একটা ভ্যালু আছে, যেটাকে আমরা বলছি স্থানীয় মান। সো আমরা এই যে প্রথম যেই অঙ্কটা আছে এটাকে বলি একক, পরবর্তীতে দশক, শতক, হাজার, এরকম কিন্তু পর্যায়ক্রমে 8টা আমাদের স্থানীয় মান আছে। তোমরা হয়তোবা কেউ অলরেডি এই বিষয় সম্পর্কে জানো। তো চলো আমরা দেখে নেই আমাদের যে স্থানীয় মানগুলা কি কি স্থানীয় মান আছে। প্রথমেই দেখো আমাদের স্থানীয় মান নির্ণয়ের 8টা সোনার ঘর। তাহলে স্থানীয় মান আমাদের কয়টা গোনা শিখতে হবে, 8টা। 8টা কি কি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখন দেখো তুমি বলতে পারো ভাইয়া আসলে আমরা তো একক বুঝি, দশকও বুঝি, দশক মানে 10, হাজারও বুঝি, হাজার মানে 1000। এখন ভাইয়া আসলে অযুত মানে কি, বা এই যে নিযুত বললেন, নিযুত মানেটা কি আসলে। এখন চলো এই যে অযুত এবং নিযুত এই বিষয়টা একটু বুঝি, কারণ এটা কিন্তু তোমাদের কাছে নতুন। আর নতুন একটা জিনিস দেখলে কিন্তু আমাদের এই বিষয়টা বুঝতে হবে, শিখতে হবে। তো এই যে দেখো আমরা 1000 কিন্তু চিনি, বা 1000 নোটে কিন্তু 1-এর পরে 3টা শূন্য থাকে। এখন একটা কথা চিন্তা করো, আমরা যখন পড়ি 12,000,
সো আসলে ওইটা কিন্তু আমরা স্থানীয় মানের আকারে একটা অঙ্কের তো একটাই স্থানীয় মান হয়। সো 12টাকে ডিফাইন করার জন্য তোমাকে কিন্তু ওই যে 10কে একটা আমরা অযুত ধরি। সো 12,000কে আমরা কি বলবো? 1 অযুত 2,000 অর্থাৎ 12,000। তাহলে 1 অযুত সমান কত হাজার? 10,000। এখন আমরা কিন্তু অযুতকে আলাদাভাবে পড়ি না, আমরা কিন্তু হাজার এবং অযুত একসাথে পড়ি। সো ধরো তোমাকে বলবে যে 69,000। সো 69 মানে কি? 6 9। সো 6 অযুত 9,000। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এর পরবর্তীতে লক্ষর নিয়মটাই একই। সো 1 থেকে 9 লক্ষ পর্যন্ত আমরা কিন্তু লক্ষের ঘরে রাখি। যখন তুমি দেখবা যে লক্ষর ঘরটা 12 লক্ষ হয়ে যাচ্ছে বা 10 লক্ষ হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমাদের ওই যে একটা ঘরের জন্য আমরা 1 অযুত হিসেবে চিন্তা করি। তোমাকে যখন লিখতে বলবে যে 12 লক্ষ, তো 12 লক্ষ লিখলে আমরা কিভাবে লিখব? 1 নিযুত 2 লক্ষ। তাহলে 1 নিযুত সমান কত লক্ষ? 10 লক্ষ। আশা করি তোমরা এই যে লক্ষ, নিযুত লক্ষ এবং অযুত হাজার এই বিষয়টা পড়বা। এখন সব থেকে বড় কথা, আমরা কিন্তু এই যে অযুত এবং হাজার একসাথে আমরা কিন্তু হাজার পড়ি। যে ধরো 69,000 হতে পারে, 55,000 হতে পারে। সেম ওয়েতে আমরা কিন্তু নিযুত এবং লক্ষ একত্রিত করে আমরা কিন্তু লক্ষ পড়ি। সো আশা করি আমাদের এই স্থানীয় মানের 8টা সোনার ঘর সম্পর্কে তোমরা ধারণা পেয়েছো। এবং একটা বিষয় মনে রাখার চেষ্টা করবে, যেহেতু 8টা ঘর আছে, সো প্রতিটা ঘরের একটা স্থানীয় মান আছে। এখন দেখো 8টা, তাহলে 1-এর পরে 1 কোটিতে কয়টা শূন্য হবে? 60টা, এক্স্যাক্টলি। এরপর দেখো নিযুত মানে 10 লক্ষেতে কয়টা শূন্য হয়? 6টা। এরকম তোমরা কিন্তু বাকি যেইগুলো আছে, সো আমরা কিন্তু এইগুলো মনে রাখার চেষ্টা করব যে কয়টা শূন্য হয়। তো চলো আজকে একটা বাস্তব উদাহরণের মাধ্যমে আমরা যেগুলো শিখছি আরেকবার একটু অনুশীলন করে নেই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বড় একটা সংখ্যা, ঘাবড়ানোর কিছুই নাই। এখানে দেখো এই সংখ্যাটাকে আমরা কি বলি? প্রথম সংখ্যাটাকে আমরা একক, তারপরে দশক, তারপরে শতক, তারপরে হাজার, অযুত, লক্ষ। দেখো আমাদের নিযুত নাই, তাহলে আমরা 3 ব্যবহার করেছি। যখন আমাদের এখানে 1 থাকতো তাহলে 13 লক্ষ হতো। সো তখন কিন্তু আমরা নিযুতটা গুনতাম। দেখো এখানে 3 লক্ষ আছে, বা আমরা সবার শেষ থেকে শুরু করি। একক ঘরে 2 আছে, তাহলে 2 একক। 7-এর ঘরে দশক আছে, মানে 7 দশক অর্থাৎ 70। শতকের ঘরে 6 আছে, 6 শতক অর্থাৎ 600। 5-এর ঘরে হাজারের ঘরে 5 আছে, তাহলে 5 হাজার এবং 4 অযুত, তাহলে 1 অযুত সমান কত হাজার? 10,000। 4 অযুত সমান 40,000। 40 আর 5 তাহলে 45,000 এবং 3 লক্ষ। তুমি যখন সবগুলো একত্রে যোগ করবা, এই যে এখানে যোগ করেছে 3 লক্ষ, তারপরে 4,000, তারপর 40,000, তারপরে 5,000, 6,000, সব যোগ করলে কিন্তু আমাদের মেইন যে উত্তরটা, সেই উত্তরটা কিন্তু পেয়ে যাচ্ছি। তোমাদের বইয়ে কিন্তু আমরা এখানে আরো একটা অঙ্ক দিয়েছি। তো এই অঙ্কটার সাহায্যে তোমরা কিন্তু নিজে নিজে প্র্যাকটিস করতে পারবে। তো এখানে দাগ দিবা, 5 একক লিখলাম আমরা এখানে। 5 একক মানে 5 দশক, শতক, হাজার। এখন এই যে দেখো আমাদের 9 আছে হাজারের ঘরে এবং অযুতের ঘরে 6 আছে, তাহলে আমরা কিন্তু এটা দুটো একসাথে পড়তে হয় 69,000। আশা করি বুঝতে পেরেছো তোমরা। তো এর পরবর্তীতে চলো আমাদের পরবর্তী স্লাইডে চলে যাওয়া যাক। তো একটা সংখ্যাকে এবার আমরা কি শিখবো, যে একটা সংখ্যাকে কথায় কিভাবে লিখতে হয়, কথায় লেখাটা শিখবো। তো কথায় লেখা শেখার জন্য আমাদের প্রথমেই আমরা একটা অঙ্ক দেখার পরে আমরা কিন্তু তাকে 3টা ভাগে ভাগ করে নিব। 3টা ভাগ কি কি? শতকের ঘর, হাজারের ঘর এবং লক্ষের ঘর। তাহলে একটা অঙ্ককে আমরা প্রথমেই বানানে বা কথায় লেখার জন্য, পড়ার জন্য আমরা কিন্তু 3টা দলে ভাগ করে নিতে হবে। দলগুলো কি কি? শতকের ঘর, হাজারের ঘর এবং লক্ষের ঘর। তো দেখো ভাগ করার পরে আমাদের পড়াটা কতটা সহজ হয়ে যায়। প্রথমেরটা কি? শতকের ঘর, মাঝখানেরটা হাজারের ঘর এবং পরেরটা কি? লক্ষের ঘর। তাহলে কি এখানে 8,45,620। সো এটা কিন্তু বাসায় এইটা বানান করে লেখার চেষ্টা করবে, কারণ বানান করে লেখার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে স্টুডেন্টরা বানান ভুল করে। সো এই ভুলটা যাতে না হয়, এটা কিন্তু প্র্যাকটিসের মাধ্যমেই ধীরে ধীরে তোমার সুবিধা হবে। সো এই যে দেখো নিচে আমরা কিন্তু তোমাদের জন্য কিছু অনুশীলনী প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি। এই সংখ্যাটাকে 3টা ভাগে ভাগ করবা।
কমা ব্যবহার করে। সো কমা ব্যবহার কিভাবে দিবা? প্রথমে 3টা, তারপরে দুইটা সংখ্যা করে কমা দিতে হয়। তাহলে প্রথমে 3টা দিবা, পরে দুইটা করে কমা দিতে হবে। আমি তোমাকে একটা দেখিয়ে দিচ্ছি। সো এখান থেকে বাম থেকে ডান থেকে গুনে 3টা দিলে একটা কমা, তারপরে দুইটা করে কমা দিবা। 3টা দিকে একটা কমা, দুইটা একটা কমা। সো এটা হচ্ছে লক্ষের ঘর, এটা কি হাজারের ঘর, এবং এটা কি শতকের ঘর। সো এইভাবে কিন্তু তুমি লিখতে পারছো। আর এটা হচ্ছে একটা অঙ্ক, কথায় দেবে কিভাবে আমরা অঙ্কে লিখতে পারি। সো এটা কিন্তু আমরা ওই ভাগ করে খুব সুন্দরভাবে লিখতে পারি। দেখো 362। সো আমরা 362 লিখলাম লাস্টের দিকে, 57,000 এইটা একটা পার্ট লিখলাম, তাহলে 57,000 লিখলাম, তার আগে 57 দিলাম, 5 লক্ষ 5 লক্ষ। সো এটা কিন্তু আমরা খুব সহজে অঙ্কের মাধ্যমে প্রকাশ করে ফেললাম। তো চলো এর পরবর্তীতে আমাদের কিছু উদাহরণ আমরা দেখে নেই। এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা, যেহেতু তোমাদের আগে লক্ষের ঘরে কিছু নাই, তো আমাদের কিন্তু লক্ষের ঘরটা ডিভাইড হচ্ছে না আমাকে। তাহলে কত এখানে? 56,234 হচ্ছে। সো একইভাবে তোমরা কিন্তু এইটাও চেষ্টা করলে করতে পারবে। আমরা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। তোমরা চেষ্টা করবে প্রথম দিকে এখানটা এটা নিচে দাগ দিয়ে ভাগ করে অঙ্কটা করার। লক্ষের ঘরে একটা দাগ দিবা, তারপরে হাজারের ঘরে, তারপরে শতকের ঘরে, তাহলে তোমারটা করাটা সুবিধা হবে। তো চলো এর পরবর্তীতে একটা কিছু শূন্যের কনসেপ্ট বা চমৎকার জাদু বা সতর্কতা একটু দেখি। তো দেখো অনেক ক্ষেত্রে দেখবে কি তোমাদের অঙ্কের মাঝখানে বা কোনো কোনো দলে শূন্য থাকে। এই যে দেখো এখানে দেখতে পাচ্ছি হাজারের দলে শূন্য আছে, শতকের দলে শূন্য আছে। সো এইটা কিন্তু আমাদের শূন্যের ঘরটা কথায় বা বানান লেখার সময় এই শূন্যের ঘরটা লিখতে হয় না, যে 0, 5,000। কিন্তু কেন লিখতে হয় না? কারণ শূন্যের কিন্তু আলাদাভাবে কোনো মান নাই। তাহলে এটা আমরা কিভাবে লিখবো ভাইয়া? তাহলে আমরা এইভাবে লিখবো 8 লক্ষ, এটা তো লক্ষের ঘর, তাহলে 8,05,000, শুধুমাত্র 5, এটার মানে তো 5ই বুঝি আমরা, এবং এটার মানে কিন্তু বুঝি 23, শুধুমাত্র 23। তাহলে 8,05,023। এখানে দেখো সতর্কতাটা কি দিয়েছে, যে শতকের ঘরটা শূন্য হওয়ায় 0 শত লেখার প্রয়োজন নাই। আমাদের শতক ঘরে তো কোনো অঙ্ক নাই, তাহলে আমরা কি লিখবো? 0 শত? না, আমাদের কোনো অঙ্করই লেখারই প্রয়োজন নাই, তাহলে আমরা শুধুমাত্র 23 লিখবো। আশা করি তোমরা শূন্য যুক্ত অঙ্কগুলো বানান লিখতে পারবে। এর পরবর্তীতে আমরা কি শিখবো? কমা ব্যবহার শিখবো। কমা ব্যবহারটা কি? আমাদের এই যে দেখো আমরা এখানে কমা ছাড়া একটা অঙ্ক দিয়ে দিয়েছি, অন্যদিকে কমা সহ একটা অঙ্ক দিয়ে দিয়েছি। এখন এইটা তোমাকে পড়তে কিন্তু একটু হলেও কঠিন লাগবে, বাট তুমি যদি এইটা দেখো, আমি কিন্তু এটা খুব সহজে পড়তে পারছি, যে 56,76,76,923। তাহলে এইটা পড়াটা কিন্তু আমাদের জন্য, সরি আমি ভুল বলেছি, 58,76,923। তাহলে এই যে কম ব্যবহার কারণে আমাদের পড়ার কিন্তু আরো একটু দ্রুত পড়তে পারলাম আমরা। সো 1 সেকেন্ডে আমরা কিন্তু বলে দিতে পারছি। এখন এইটা যেহেতু কম ব্যবহার নাই, তোমার কিন্তু চিন্তা করতে হচ্ছে যে এটা একটা ঘর, তারপরে এইটা একটা দল, তারপরে এইটা একটা দল। সো এটা কিন্তু আর একটু কঠিন বা একটু সময় সাপেক্ষ। তাহলে আমরা কি করব? একটা অঙ্ককে পড়ার জন্য প্রথমে কম ব্যবহার করব। এর পরবর্তীতে তোমাদের আমরা যেটা শিখেছি কম ব্যবহার করা, সো কম ব্যবহার করাটা চলো শিখি। কম ব্যবহার করার দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে দেশীয় পদ্ধতি, একটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে। তোমাদের বইয়ে দুইটা পদ্ধতি আছে, কিন্তু আমরা যখন আমাদের পড়াশোনা করব বা পড়াশোনা আমাদের কাজে ব্যবহার করব, তখন কিন্তু সবসময় দেশীয় পদ্ধতিতে। এই যে দেখো আমরা কিন্তু দেশীয় মাছ খাই, তাহলে দেশীয় পদ্ধতিতে আমরা কম ব্যবহার করব। কিভাবে কম ব্যবহার করতে দেশীয় পদ্ধতিতে? এই যে দেখো 3, 2, 2, তাহলে কি মনে রাখবো? 3, 2, 2, দেশীয় মানে কি? 3, 2, 2। দেশীয় মানে 3, 2, 2 মানে কি বোঝানো হচ্ছে এখানে? আমরা প্রথমে ডান দিক থেকে 3 সংখ্যার পরে একটা কমা দিব, এর পরবর্তীতে 2 সংখ্যার পরে কমা দিয়ে যাব। প্রথমে 3 ঘর পরে দিব বাম দিক থেকে, পরে ডান দিক থেকে বাম দিক, মানে প্রথমে আমরা ডান দিক থেকে কমা দিব 3 ঘর পরে, তারপরে 2 ঘর করে কমা দিব। তো তাহলে কি হচ্ছে আমাদের? এটা হচ্ছে শতকের ঘর, এটা হাজারের ঘর, এটা লক্ষের ঘর, এবং এটা কোটির ঘর। তাহলে 9,87,65,432। তাহলে কিন্তু আমাদের পড়াটা আরো সুবিধা হচ্ছে। এর পরবর্তীতে আমরা শিখব আন্তর্জাতিক পদ্ধতিতে কম ব্যবহারের নিয়ম। সো আন্তর্জাতিক পদ্ধতিতে কম ব্যবহার নিয়ম আরো সোজা। তোমার জাস্ট 3 ঘর পরপর কমা দিতে হয়। তাহলে কি করতে হয়? আন্তর্জাতিক পদ্ধতিতে 3 ঘর পরপর কম ব্যবহার করতে হয়। এই যে দেখো 3 ঘর পর একটা কমা দিয়েছি, আর সবসময় ডান দিক থেকে ব্যবহার করবা।
তারপরে 3 ঘর পর, তারপরে 3 ঘর পর। যেহেতু অঙ্ক নাই তো আমরা বাকিটা রেখে দিয়েছি ওইভাবে। 3 ঘর পর পর কমা বসে। এবং আমাদের আঞ্চলিক পদ্ধতিতে একটা কথা মনে রাখবা যে 1 মিলিয়ন সমান 10 লক্ষ। তাহলে 10 লক্ষকে আমরা কি বলি? 1 মিলিয়ন। এটা কিভাবে পড়া হয়? এটা পড়া হয়, এটা কি শতকের ঘর, এটা হাজারের ঘর, এবং এটা কি লক্ষের ঘর। তাহলে 12,345,678 এইভাবে পড়তে হয় এটা। আর দেশীয় পদ্ধতিতে কমা দিলে কিভাবে হতো? 3, তারপরে 2 ঘর 2 ঘর পরে কমা হতো। তাহলে এটা শতকের ঘর, এটা হাজারের ঘর, এটা কি লক্ষের ঘর, এটা কোটির ঘর। সো 1,23,45,678। সো এরকম কিন্তু আমরা কম ব্যবহারটা শিখে গেলাম। এবার আমরা আমাদের সর্বশেষ টপিক সংখ্যার তুলনা এবং কুমিরের মুখের খেলা শিখব। সো কুমিরের মুখটাকে আমরা কেন কথাটা বললাম? সো এই যে দেখো চিহ্নটা, এই চিহ্নটা কিন্তু আমরা একটা কুমিরের মুখ হিসেবে চিন্তা করতে পারি। কুমিরের মুখ কোন সংখ্যাটা খায়? যে সংখ্যাটা বড় সেই সংখ্যাটা কিন্তু কুমিরের মুখ খাওয়ার দিকে থাকে, মুখ হা করে থাকে। সো বড় মুখটা বড় চিহ্নর দিকে থাকে। এবার দেখো আমরা প্রথমত এই স্লাইডে শিখবো কি যে দুইটা অঙ্কের তুলনা, কোনটা বড় কোনটা ছোট। সো এই চেনার ক্ষেত্রে আমাদের দুইটা জাদুকরী সূত্র মনে রাখতে হবে। সে জাদুকরী সূত্রগুলো কি কি? প্রথমে আমাদের একটা সংখ্যার অঙ্ক গুনতে হবে। এই সংখ্যার অঙ্ক কয়টা বলতো? এক্স্যাক্টলি 5টা। এই সংখ্যার অঙ্ক কয়টা? 5টা। বাট এই সংখ্যার অঙ্কটা যদি এরকম হতো 6টা হতো তাহলে আমরা বলতাম এটা বড় সংখ্যা। কিন্তু আমাদের অঙ্ক কিন্তু সেম, সো আমরা কিন্তু বলতে পারছি না প্রথম যেই জাদুকরী সূত্রটা, এই অঙ্কের অঙ্ক বেশি সেই অঙ্কটা সর্বদা বড় হবে, মানে কুমিরের মুখ সেই দিকে হা করে থাকবে। বাট আমাদের যখন অঙ্ক সমান হয়ে যায় তখন আমরা বাম দিক থেকে, সো এই দিক থেকে আমরা এই দিক থেকে স্থানীয় মান তুলনা করা শুরু করি। সো দেখো আমরা সব থেকে বড় স্থানীয় মান এটা দেখতে পাচ্ছি, অযুত। এখানেও 1 আছে, এখানেও 1 আছে। বা তুমি গ্রুপ হিসাবেও চিন্তা করতে পারো, এখানেও 12,000, এখানেও 12,000। এর পরবর্তী আমরা কি দেখবো? শতকের ঘর 340, আর এখানে কত আছে? 450। তাহলে আমরা বুঝতে পারছি যে এইটা বড়। সো আমরা এই দিকে কিন্তু মুখ দিয়েছি। সো এইভাবে তোমরা কিন্তু কোন দিকে হবে এটা বোঝার চেষ্টা করবে এবং দুইটা সংখ্যার মধ্যে তুলনা করাটা শিখতে পারবে। তো এর পরবর্তীতে তোমাদের বইয়ে আমি আরো একটু কিছু কঠিন অঙ্ক দিয়েছি তোমাদের বোঝাটা সুবিধা হয়। সো দেখো সেম নিয়মে কিন্তু আমাদের এই যে অঙ্কটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু আমরা প্রথমে কি করেছি? দলে ভাগ করে নিয়েছি। তো এই দেখো আমাদের লক্ষের ঘরে 3 আছে, এখানেও 3 আছে। তাহলে কি আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারবো না? প্রথমে তো দেখতে হবে আমাদের ডিজিটগুলো একই কিনা। আমি কিন্তু একই ডিজিট, মানে 3 আর 3 6, তো 6টা ডিজিটের একটা অঙ্ক দিয়েছি। তাহলে যেহেতু ডিজিট 1 না, তাহলে জাদুকরী সূত্র 1 হচ্ছে না, তাহলে 2 হবে। জাদুকরী সূত্র 2টা কি ছিল? আমাদের বাম দিক থেকে স্থানীয় মান হিসাব করতে হবে। সো এইটা তো হলো না, তাহলে 45,000-এ দেখি স্থানীয় মান 45,000 এখানে আছে, এখানেও 45,000 আছে, একই হয়ে গেল। তাহলে কি হবে? না। এর পরবর্তী আমরা শতকের ঘর দেখব। শতকের ঘরে 6,672 আছে, এখানে কত আছে? 872। তাহলে আমরা বুঝতে পারছি যে এইটা বড়, 872 বড় আছে, তাহলে আমাদের কিন্তু এইদিকে মুখ হবে। সো আশা করি এই যে তোমাদের শব্দের তুলনা এটা বুঝতে পেরেছ। এর পরবর্তীতে তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক থাকবে আজকে, এটা তোমরা চেষ্টা করবে নিজেরা কমপ্লিট করার। দেখো এখানে কিন্তু এই যে এই 1 নম্বরটা দেখো, সো 2টা 3টা 5টা, 3টা 3টা 6টা, তাহলে কিন্তু আমরা প্রথম জাদুকরী সূত্রেই মিলে যাচ্ছে যে এইটা এই চিহ্ন হবে বা এইটা কুমির খাবে, কারণ এটাতে ডিজিট বা সংখ্যের অঙ্কগুলো বেশি আছে। তো এর পরবর্তীতে যে কোনো সংখ্যাকে ছোট থেকে বড় বা ঊর্ধ্বক্রম, তাহলে ঊর্ধ্বক্রম মানে কি? ছোট থেকে বড় সাজানোটা শিখতে হবে। ছোট থেকে বড় সাজানো খুবই সহজ। প্রথমে আমরা কি দেখব? প্রথম দলের অঙ্কগুলো দেখব, যেহেতু সব দলের অঙ্কের ডিজিটগুলো একই রকম। তাহলে প্রথম দলের অঙ্কগুলো দেখলাম আমরা। এখন প্রথম দলের অঙ্কগুলোর থেকে সবচেয়ে ছোট অঙ্কটা বের করতে হবে। সো এই 3টা তো একই রকম। এবার এই 3টার মধ্যে আমাদের দেখতে হবে শতকের অঙ্কগুলোর ভিতরে সব থেকে ছোট কোনটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এইটা সব থেকে ছোট, তাহলে এইটা সব থেকে ছোট অঙ্ক হবে, ছোট থেকে বড়। তার পরবর্তীতে এই একই রকম পালাক্রমে 50-এর পরবর্তী বড় সংখ্যা দেখতে হবে। তাহলে 50-এর পরবর্তী সংখ্যা কত? 300, তারপরে 600, সর্বশেষে 46,100।
তো এরকমভাবে চমৎকারভাবে তোমরা কিন্তু নিজেরাই সংখ্যাগুলোকে সাজাতে পারবে। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা কিন্তু বাকি যে তোমার টপিকগুলো আছে এই টপিক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে ধন্যবাদ। আর অবশ্যই তোমাদের বইয়ের যে প্রবলেমগুলো আছে ওইগুলা কমপ্লিট করার চেষ্টা করবে। কোনো প্রবলেম হলে আমাকে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে।